আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত 10 জন, অভিযোগ তালেবান প্রশাসনের। যুদ্ধবিরতি সত্ত্বেও আরও 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধ থামাতে ইউক্রেনকে কি ছাড় দিতে হবে, এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। ব্যাপক দাবানলে পুড়ছে ইরান। সেনাবাহিনীকে বার্তা দেওয়া 6 ডেমোক্র্যাটকে জেলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। সৌদি সেনাপ্রধানের পাকিস্তান সফর, কারণ কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত 10 জন, অভিযোগ তালেবান প্রশাসনের। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে কমপক্ষে 9 শিশু ও 1 নারী নিহত হয়েছেন, এমন অভিযোগ করেছে তালেবান প্রশাসন। নিহত শিশুদের মধ্যে 5 জন ছেলে ও 4 জন মেয়ে। খবর আল জাজিরার। মঙ্গলবার তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, স্থানীয় সময় মধ্যরাতে খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় এই হামলা চালানো হয়। তিনি এক্সে দেয়া পোস্টে লিখেছেন, পাকিস্তান স্থানীয় বাসিন্দা কাজিমিরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা বর্ষণ করে। এতে তার বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয় এবং 9 শিশু ও 1 নারী নিহত হন। মুজাহিদ আরও জানান, খোস্ত ছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের চালানো অন্য বিমান হামলায় অন্তত 4 জন সাধারণ মানুষ আহত হয়েছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও আরও 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 6 সপ্তাহ পরও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন, এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে আরেকজন বন্দির মৃতদেহ উদ্ধারের ঘোষণা করেছে। সোমবার নিহতদের মধ্যে ছিলেন দক্ষিণাঞ্চলের বানি সুহেলার এক ফিলিস্তিনি ব্যক্তি, যাকে ইসরায়েলি ড্রোন হামলায় হত্যা করা হয়েছে। ঘটনাস্থলটি ইয়েলো লাইনের বাইরে অবস্থিত, যেটি ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত। অন্যদিকে গাজা সিটির উত্তর অংশে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরিত হলে এক ফিলিস্তিনি শিশুও নিহত হয় বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শিশু আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গাজা সিটি থেকে আল জাজিরার তারিক আবু আজরম জানিয়েছেন, দিনের বিভিন্ন সময়ে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। উত্তর ও দক্ষিণ উভয় অঞ্চলে আর্টিলারি হামলা, বিমান হামলা এবং হেলিকপ্টারের হামলার খবর পাওয়া গেছে। বেইট লাহিয়ায় ইসরায়েলি গোলাগুলির ইয়েলো লাইনের বাইরের এলাকায় আঘাত হানে। দক্ষিণের রাফাহের উত্তর পূর্ব অঞ্চল ও খান ইউনেসের উপকণ্ঠে ট্যাঙ্ক ও হেলিকপ্টার হামলা চালানো হয়। গাজার মাঝামাঝি অঞ্চলে সিভিল ডিফেন্স, পুলিশ ও রেড ক্রসের সহায়তায় মাগাজি শিবিরের ধ্বংসস্তূপের থেকে একটি পরিবারের 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা। তাদের বাড়িটি আগের এক ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ছিল। গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হবার পর থেকে উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা এখন 582-তে দাঁড়িয়েছে। এছাড়া বোমা বিস্ফোরিত এলাকাগুলোর ধ্বংসাবশেষের নিচে এখনও নিখোঁজ রয়েছেন 9500-রও বেশি ফিলিস্তিনি। যুদ্ধ থামাতে ইউক্রেনকে কি ছাড় দিতে হবে? রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান দীর্ঘদিনের যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 28 দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছেন। তিনি দাবি করছেন, এটি বাস্তবায়িত হলে ভালো কিছু ঘটতে যাচ্ছে। তবে কিয়েভ ও তাদের ইউরোপীয় মিত্রদের মতে এই প্রস্তাবের মূল কাঠামো রাশিয়ার ইচ্ছাকে বেশি প্রাধান্য দিয়েছে। তাই যুদ্ধ শেষ হলেও ইউক্রেনকে বেশ কিছু বড় ছাড় দিতে হতে পারে। প্রস্তাবের সবচেয়ে আলোচিত শর্ত হল ইউক্রেনের সেনা সংখ্যা 6 লাখে সীমিত রাখা এবং সংবিধানে উল্লেখ করা যে তারা ন্যাটোতে যোগ দেবে না। ন্যাটোকেও ইউক্রেনকে সদস্য না করার নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি ইউক্রেনের ন্যাটো সেনাও মোতায়েন করা যাবে না। আরেকটি বড় বিষয় হল জাপোরিঝিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এটি চালাবে জাতিসংঘের IAEA, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। উৎপাদিত বিদ্যুৎ রাশিয়া ও ইউক্রেন সমান ভাগে পাবে। সবচেয়ে জটিল অংশ হল ভূখণ্ড ত্যাগের বিষয়টি। প্রাথমিক খসড়ায় বলা হয়,
ক্রিমিয়া, লুহানস্ক ও দোনেৎস্ককে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ। দোনেৎস্কর যেসব এলাকা এখনও ইউক্রেন নিয়ন্ত্রণ করে, সেখান থেকেও সেনা সরিয়ে নিরপেক্ষ বাফার জোন তৈরি করতে হবে। শান্তি চুক্তির ১০০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথাও রয়েছে। যুদ্ধের কারণে স্থগিত হওয়া নির্বাচন নিয়ে আগে থেকে কিয়েভ সমালোচনার মুখে ছিল। এছাড়া ৪ বছর ধরে চলা যুদ্ধের সকল পক্ষকে পূর্ণ ক্ষমা দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে কোনো অভিযোগ বা বিচার দাবি করা যাবে না। তবে আলোচনার পর জেনেভায় ট্রাম্প প্রশাসন প্রস্তাবের অনেক অংশ সংশোধন করেছে। ২৮ দফা কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে। কিয়েভ ও ইউরোপীয় দেশগুলোর দাবি, ভূখণ্ড নিয়ে আলোচনা অবশ্যই বর্তমান সম্মুখ সারি থেকে শুরু করতে হবে এবং দখল করা অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না। জেনেভা থেকে ফিরে ইউক্রেনীয় প্রতিনিধিরা জেলেনস্কিতে জানিয়েছেন, নতুন সংস্করণটি আগের তুলনায় বাস্তবসম্মত। ইউরোপকে আলোচনায় যুক্ত করার প্রস্তাবও গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। ব্যাপক দাবানলে পুড়ছে ইরান। ইরানের মাজানদারান প্রদেশে দেখা দিয়েছে ব্যাপক দাবানল। দেশটির ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিছুদিন ধরে ব্যাপক খরা চলছে ইরানে। এই পরিস্থিতির মধ্যেই গত ৭ দিনেরও বেশি সময় ধরে পুড়ছে মাজানদারানের হিরকানিয়া অরণ্য ও তার আশেপাশের অঞ্চল। এই হিরকানিয়ানিয়ার অরণ্যটিকে জাতিসংঘে ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন রবিবারে এফপিকে জানিয়েছেন, গত ১ সপ্তাহের চেষ্টায় আগুনের ৮০% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও বলেছেন, হিরকানিয়ান অরণ্যের এই আগুনের উৎপত্তি প্রাকৃতিকভাবে নয়, বরং মানব সংশ্লিষ্ট কারণে। কাস্পিয়ান সাগরের ইরান অংশের তটরেখা তার সংলগ্ন পাহাড়ি অঞ্চল জুড়ে বিস্তৃত এই হিরকানিয়ান অরণ্য। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি প্রসার সংক্রান্ত অঙ্গসংস্থা ইউনেস্কোর তথ্য অনুযায়ী এই অরণ্যের বয়স আন্দাজি ২.৫ থেকে ৫ কোটি বছর এবং এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি প্রাণ বৈচিত্র্যে ভরপুর অরণ্যগুলোর মধ্যে একটি। দুষ্প্রাপ্য এশিয়া চিতা, পার্সিয়ান চিতাবাঘ সহ বহু ধরনের স্তন্যপায়ী প্রাণী ও পাখির আবাসস্থল হিরকানিয়া। এই জঙ্গলে এমন কিছু গাছের প্রজাতি রয়েছে যা বিশ্বের আর কোথাও নেই। এটি বিশ্বের সবচেয়ে পুরনো অরণ্যগুলোর মধ্যেও একটি। এখনও দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি। এতে কোনো ব্যক্তি নিহত বা আহত হওয়ার সংবাদ এ পর্যন্ত আসেনি। মাজানদারান প্রাদেশিক সরকার জানিয়েছে, জঙ্গলের কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বলা সম্ভব নয়। সেনাবাহিনীকে বার্তা দেওয়া ৬ ডেমোক্রেটকে জেলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে বলেছেন, সেনাবাহিনীর সদস্যদের অবৈধ নির্দেশ মানতে নিষেধ করার বার্তা দেওয়া ৬ ডেমোক্রেটকে এখনই জেলে পাঠানো উচিত। ট্রাম্পের এই মন্তব্যের আগে শুক্রবার তিনি ৬ ডেমোক্রেটকে রাষ্ট্রদ্রোহমূলক কার্যকলাপে জড়িত উল্লেখ করে যার শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছিলেন। ডেমোক্রেট নেতারা ট্রাম্পের মন্তব্যকে তীব্রভাবে নিন্দা করেছেন। তাদের ভাষায় এটি ৬ সেনেটর ও কংগ্রেস সদস্যের বিরুদ্ধে অত্যন্ত ঘৃণ্য হুমকি, যাদের মধ্যে অনেকে সামরিক বা গোয়েন্দা বাহিনীতে কাজ করেছেন বা দায়িত্ব পালন করেছেন। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, যেসব বিশ্বাসঘাতক সেনাবাহিনীকে তার আদেশ অমান্য করতে বলেছে তাদের জেলে থাকা উচিত। তিনি আরও উল্লেখ করেছেন, ডেমোক্রেটদের সেই বার্তা ছিল উচ্চমাত্রায় রাষ্ট্রদ্রোহ এবং এটি অন্য কোনো ব্যাখ্যার সুযোগ রাখে না। শুক্রবারের ভিডিওতে ৬ জন ডেমোক্রেট সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছেন তারা কোনো অবৈধ নির্দেশ মানবেন না। ভিডিওতে অংশ নেন অ্যারিজোনার মার্ক কেলি, মিশিগানের অ্যালিসা স্লটকিন, কলোরাডোর জেসন ক্রো, পেনসিলভেনিয়ার ক্রিস ডেলুজিও ও ক্রিসি হুলাহন ও নিউ হ্যাম্পশায়ারের ম্যাগি গুডল্যান্ডার। তারা স্পষ্ট করেননি কোন অবৈধ নির্দেশ বাতিল করার আহ্বান করেছেন। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প মার্কিন বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যা অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের আপত্তির মুখে পড়েছে। এই পদক্ষেপকে অশান্তি নিয়ন্ত্রণ আনার প্রচেষ্টা হিসাবে অভিহিত করা হয়। এছাড়া আন্তর্জাতিক জলসীমায় ক্যারিবীয় জল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌকার উপর ট্রাম্প অনুমোদিত হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছেন। বিশেষজ্ঞরা এই অভিযানগুলোকে অবৈধ হিসাবে আখ্যা দিয়েছেন। ট্রাম্প অতীতেও মৃত্যুদণ্ড সংক্রান্ত ইঙ্গিতমূলক মন্তব্য করেছেন। ২০২৩ সালে সাবেক মার্কিন জেনারেল মার্ক মিলি এক সাক্ষাৎকারে জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল দাঙ্গার পর তিনি চীনের সামরিক প্রধানকে আশ্বস্ত করেছিলেন যে যুক্তরাষ্ট্র স্থিতিশীল এবং চীনের ওপর কোনো হামলার পরিকল্পনা নেই। পরে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, সেই ঘটনায় দোষী ধরা হলে তার শাস্তি হতো মৃত্যু। তার সাম্প্রতিক মন্তব্য ৬ ডেমোক্রেটের বিরুদ্ধে আরও উত্তেজনা সৃষ্টি করেছে, যা মার্কিন পলিটিক্সে বিতর্কের জন্ম দিয়েছে।
তথ্যসূত্র জিও নিউজ। সৌদি সেনাপ্রধানের পাকিস্তান সফর, কারণ কি? সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ বিন হামিদ আল রুয়াইলি সোমবার পাকিস্তানের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। সফরকালে তিনি পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবার আগ্রহ ব্যক্ত করেন বলে জানিয়েছে ডন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতে জেনারেল আল রুয়াইলি সৌদির রাষ্ট্রীয় শুভেচ্ছা পৌঁছে দেন। পিটিভি নিউজ জানায়, তিনি পাকিস্তানের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও ব্যাপক করার বিষয়ে রিয়াদের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। সাক্ষাতে শাহবাজ শরীফ দুই দেশের ঐতিহাসিক ভ্রাতৃত্ববোধ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি অর্থনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন। শাহবাজ জানান, সন্ত্রাসের বিরুদ্ধে বহুজাতিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, মহড়া ও অভিজ্ঞতার বিনিময় সহ প্রতিরক্ষা ক্ষেত্রে কোহবিত্ত আরও গভীর করতে ইসলামাবাদ অঙ্গীকারবদ্ধ। তিনি সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবেলায় দুই দেশের যৌথ অবস্থান ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন। এর আগে রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে আল রুয়াইলির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির। আইএসপিআর জানায়, দুই দেশের সামরিক নেতৃত্ব প্রতিরক্ষা, নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী সহযোগিতা আরও সুদৃঢ় করতে আলোচনা করেন।